আপনাকে যদি প্রশ্ন করা হয় বর্তমান জেনারেশনের সবচেয়ে সাকসেসফুল জাতীয় দল কোনটি, আপনি উত্তরে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার নাম নেবেন না, আপনি নাম নেবেন ফ্রান্সের। টানা দুটি বিশ্বকাপের ফাইনালে খেলেছে তারা, তার উপর 2018 বিশ্বকাপের ডমিনেটিং ওয়েতে তারা নিজেদের বিশ্বকাপটা জয় করে নিয়েছে। এই দলটার মধ্যে ট্যালেন্টের যে ঘাটতি হচ্ছে না, সেটা ক্লিয়ারলি বোঝা যায় পিএসজি দলটার দিকে তাকালেই। এই দলটাতে যে পরিমাণ ফ্রেঞ্চ ট্যালেন্ট তৈরি হচ্ছে, তারপর রিয়াল মাদ্রিদের মতো টপ কয়েকটি দলে ফ্রান্স ট্যালেন্টটা ডমিনেট করছে। ওভারঅল একটা জিনিস ক্লিয়ার, ফ্রান্স আগামী 10 বছরও ফুটবলে একটা রাজত্ব কায়েম করতে চলেছে। এই দলটার বিপক্ষেই আগামী মার্চ মাসে ব্রাজিল খেলতে চলেছে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ। যে ফ্রান্স দলটা টানা 2বার বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত খেলেছে, একটা জিতেছেও এবং আরেকটা ফাইনালে পেনাল্টিতে গিয়ে হেরেছে। যেই ফ্রান্স দলটা এই বিশ্বকাপের অন্ততপক্ষে সেমিফাইনাল পর্যন্ত যাবে এরকমটাই আশা করা হচ্ছে, সেই দলটার বিপক্ষে ব্রাজিল খেলতে চলেছে তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ। আজকের ভিডিওতে ব্রাজিলের এই প্রস্তুতি ম্যাচ সম্পর্কে আলোচনা করব। ফ্রান্স দলটার শক্তিমত্তা দুর্বলতা কোনটি, তাদের একাদশটা কেমন এবং এর বিপক্ষে ব্রাজিল কিভাবে নিজেদের গুটি সাজাতে পারে। চলুন শুরু করা যাক। দেখুন, এই ফ্রান্স দলটার সবচেয়ে বড় শক্তিমত্তা হচ্ছে তাদের ট্যালেন্ট। রিসেন্টলি ফ্রান্স লিগাতে একটা বড় ডেভেলপমেন্ট দেখা গিয়েছে যে ফ্রান্স ট্যালেন্ট তারা অনেক বেশি খুঁজে বের করতে পারছে। এমনকি রিয়াল মাদ্রিদের মতো টপ কয়েকটি দলেও ফ্রান্সের অনেক প্লেয়ার ডমিনেট করছে। তাছাড়া প্রিমিয়ার লিগের কয়েকটি টপ দলে তাদের ট্যালেন্টের ঘাটতি দেখা যাচ্ছে না। তাহলে প্রশ্ন হচ্ছে, ফ্রান্স দলের এই ট্যালেন্টের সবচেয়ে বড় সোর্সটা কি? সবচেয়ে বড় সোর্স অবশ্যই তাদের ফ্রেঞ্চ লিগ, যেখান থেকে এত বেশি প্লেয়ার উঠে আসছে। স্পেশালি পিএসজি যখন থেকে তাদের ইয়ুথ একাডেমির উপর জোর দেওয়া শুরু করেছে, তখন থেকে পিএসজি সাকসেস পাওয়া শুরু করেছে। একইভাবে ফ্রান্স দলটাও সাকসেস পাওয়া শুরু করেছে। দেখুন, ফ্রান্স দলটার অ্যাটাকিং প্লেয়ারদের লিস্ট আপনাদের সামনে পড়ে শোনালে আপনি বুঝতে পারবেন কতটা ডেপথ রয়েছে এই দলে। বর্তমান ব্যালন্ডর উইনার ওসমান ডেম্বেলে, বর্তমান বিশ্বের সেরা প্লেয়ারদের একজন কিলিয়ান এমবাপে, তার সাথে মাইকেল ওলিসিয়ে, দেজিরে দুয়ের মতো ট্যালেন্টরা, জাইরে এমিরের মতো তরুণ ট্যালেন্টরা আছে। তাছাড়া কলুমওয়ানি আছে, মার্কাস থৌরাম আছে, মাতেতা একেটিকির মতো তরুণ প্লেয়াররাও আছে। এই রকমের একটা ডেপথ রয়েছে দলটার মধ্যে। তাছাড়াও রায়ান শেরকি, বারকোলার মতো প্লেয়াররা রয়েছে এই দলটাতে। সো ট্যালেন্টের কোনো ঘাটতি নেই। দিদিয়া দেশমকে অনেকে ল্যাম ট্যাকটিক্সের কোচ বলে থাকলেও তিনি কিন্তু টানা 2টি বিশ্বকাপের ফাইনাল খেলেছেন। তার সিক্রেটটাকে, তার সিক্রেট হচ্ছে সিম্পল প্ল্যানিং। তিনি অত্যন্ত সিম্পল একটা প্ল্যানিংয়ে বিশ্বাস করেন, যেখানে তিনি একেবারে কমন যে ফরমেশনটা 4-2-3-1 এবং সবচেয়ে কমন ফরমেশনগুলোর একটি 4-3-3, এই দুটি ফরমেশনের উপর নিজের ট্যাকটিক্স সাজানোর চেষ্টা করেন। তার ট্যাকটিক্সের ক্ষেত্রে তিনি ডিফেন্সকে অনেক বেশি স্ট্রংলি সলিডভাবে বিল্ড আপ করার চেষ্টা করেন এবং মিডফিল্ডের মধ্যে কম্বিনেশন তৈরির চেষ্টা করেন, আর অ্যাটাককে খুব বেশি ফ্রিডম দেওয়ার চেষ্টা করেন। অ্যাটাকের সেন্ট্রাল কেন্দ্র হিসেবে অবশ্যই এমবাপেকে বর্তমানে হিসাবে রাখা হচ্ছে, কিন্তু 18 বিশ্বকাপে সেটা ছিলেন অলিভিয়ে জিরু। 22 বিশ্বকাপের দিকে সেই অ্যাটেনশনটা এমবাপের দিকে শিফট হয়ে যায়। তাহলে এই ফ্রান্স দলের মূল ট্যাকটিক্সটাই হচ্ছে ডিফেন্সকে ঠিক রাখা। অন্ততপক্ষে 8 জন প্লেয়ারকে ডিফেন্সিভ রোলে তারা রাখতে চায়, ইনক্লুডিং মিডফিল্ড, ইনক্লুডিং ডিফেন্স। আর বাকি প্রত্যেকটা অ্যাটাকিং প্লেয়ারকে তারা ফ্রিডম দিতে চায়। মিডফিল্ড থেকে তারা বল জেনারেট করতে চায় এবং ডিফেন্স থেকে তারা বলগুলোকে লম্বা বলের মাধ্যমে সাপ্লাই করতে চায়। এটা হচ্ছে ফ্রান্সের একদম বেসিক ট্যাকটিক্স, দুধভাত ট্যাকটিক্স বলতে পারেন, কিন্তু এই ট্যাকটিক্সটাই তাদেরকে রেজাল্ট এনে দিচ্ছে, কেননা তাদের কাছে ট্যালেন্ট রয়েছে। ফ্রান্স দলের মূল অস্ত্র কিন্তু ট্যালেন্ট, তাদের ট্যাকটিক্স না, তাদের কোচ না। দেখুন, ব্রাজিলের বিপক্ষে ফ্রান্স দলের একাদশ কেমন হবে এটা প্রেডিক্ট করা অনেক কঠিন, কারণ এই দলে এত বেশি ট্যালেন্ট রয়েছে, খুব বেশি রোটেশনের সুযোগ রয়েছে দেশমের কাছে। তারপরেও আমরা লাস্ট কয়েকটা ম্যাচ অ্যানালাইজ করে যেটা দেখতে পেয়েছি, ফ্রান্স মোটামুটি 4-3-3 ফরমেশনকে বর্তমানে ইউজ করার চেষ্টা করছে। সেখানেও তারা অনেক বেশি ভেরিয়েশন আনার চেষ্টা করছে এবং ভার্সেটাইল টাইপের একটা 4-3-3-এ তারা ফরমেশন নেওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে গোলকিপার হিসেবে মাইক ম্যানিয়নকে দেখা যেতে পারে। তাছাড়া ডিফেন্ডারের 4 জন হিসেবে যদি আমাকে সিলেক্ট করতে হয়, সেখানে রাইট ব্যাক হিসেবে আমরা কুন্ডেকে সিলেক্ট করতে পারি এবং ডিফেন্সের সেন্ট্রাল রোলে আমরা উইলিয়াম স্লিভার সাথে উপমাকানো কিংবা কনাটে, 2 জনের যে কোনো একজনকে সিলেক্ট করতে পারি। তাছাড়া আরেকটা সাইড ব্যাকে আমরা থিও হার্নান্ডেজকে ইউজ করতে পারি। তাছাড়া লিও হার্নান্ডেজও আছে, যাকে ডিফেন্সে ইউজ করা যেতে পারে। দেখুন, উইলিয়াম স্লিভার বর্তমান বিশ্বের সেরা ডিফেন্ডারদের একজন, তার উপর উপমাকানো, কনাটে, তারাও কিন্তু অনেকদিন ধরে ওয়েল এস্টাবলিশড একজন প্লেয়ার। তবে উইলিয়াম সালিবার ইনক্লুশনটা কিন্তু এই দলটাতে একটা নতুন মাত্রা যোগ করতে পারে। আর্সেনালের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন এই প্লেয়ারটি এবং বলা যেতে পারে যে নেক্সট সিজনে যদি তিনি রিয়াল মাদ্রিদে আসতে পারেন, তিনি বিশ্বের সেরা ডিফেন্ডার হয়ে যাবেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এই দলের মিডফিল্ডও যথেষ্ট তারকা রয়েছে। সেখানে যদি আমি 3 জনকে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে চুয়ামিনি, কামাভিঙ্গা এবং আদ্রিয়ান রাবিওতকে আমরা সিলেক্ট করতে পারি। আর 3 জন অ্যাটাকার যদি আমাকে সিলেক্ট করতে হয়, সেক্ষেত্রে রাইট উইংয়ে ওসমান ডেম্বেলে, বর্তমান ব্যালন্ডিওর উইনার, তার সাথে লেফট উইংয়ে কিলিয়ান এমবাপে এবং স্ট্রাইকার হিসেবে বারকোলাকে ইউজ করা যেতে পারে। তাছাড়াও কয়েকটা ম্যাচে আমরা অলিসেকে ইউজ করতে দেখতে পেয়েছি, কোদোমওয়ানিকে ইউজ করা যেতে পারে, এমনকি মার্কাস থৌরামকে ইউজ করা যেতে পারে। সো তাদের কাছে অপশনের কিন্তু কোনো কমতি নেই। বর্তমানে ফ্রান্সের যে রিসেন্ট ফর্মটা, সেটার দিকে তাকালে আমরা বুঝতে পারবো দলটা কিন্তু যথেষ্ট কনসিস্টেন্ট পারফর্ম করে যাচ্ছে। রিসেন্টলি যে ম্যাচগুলো হচ্ছে, সেখানে তারা ইউক্রেনের বিপক্ষে 4-0 গোলে জয় পেয়েছে।
2-1 গোলে আইসল্যান্ডকে হারিয়েছে এবং 3-0 গোলে আজারবাইজানকে হারিয়েছে। এখন মূল কথা, এই ফ্রান্স দলের দুর্বলতাটা কি? যেই জায়গাটাতে ব্রাজিল এক্সপ্লয়েট করে নিজেদের জয় কিংবা অন্ততপক্ষে ড্রটা ছিনিয়ে আনতে পারে। দেখুন, ফ্রান্স দলের সবচেয়ে বড় দুর্বলতা তাদের মিডফিল্ড। 2014 থেকে 2022 সাল পর্যন্ত তারা একটা অসাধারণ মিডফিল্ড গড়ে তুলতে পেরেছিল, কেননা মিডফিল্ডে ছিল দুনিয়ার সেরা ট্যালেন্টদের একটা অনন্য সম্ভার। এখানে আন্তোয়ান গ্রিজম্যানের মতো একজন মিডফিল্ডার ছিলেন, বর্তমান জেনারেশন ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডারদের মধ্যে তাকে গণা যায়, যদিও তার ক্লাবে কিন্তু খুব বেশি অর্জন তিনি করতে পারেননি। তাছাড়াও অ্যাঙ্গলো কান্তের মতো একজন প্লেয়ার ছিলেন, পল পগবা ছিলেন, স্যামুয়েল উমটিটির মতো প্লেয়াররা ছিলেন। সো তাদের মিডফিল্ডে খুব বেশি চিন্তা করতে হয়নি। কিন্তু আন্তোয়ান গ্রিজম্যানের রিটায়ারমেন্টের পর থেকে এই দলটাতে মিডফিল্ডে এখন এক্সপিরিয়েন্সের অনেক অভাব রয়েছে, লিডারশিপের অভাব রয়েছে, ট্যালেন্ট অনেক আছে, কিন্তু সেই লেভেলটা কিন্তু তারা এখনো স্পর্শ করতে পারেননি। সো ফ্রান্স দলের মূল দুর্বলতা আমি মনে করি মিডফিল্ড। তাদের মিডফিল্ড যদি যথাযথ বল সাপ্লাই করতে পারে তাহলে এই দলটা কিন্তু ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। এখনও চুয়ামেনি কামাভিঙ্গারা নিজেদের প্রাইমে পৌঁছাতে পেরেছেন বলে আমার মনে হয় না। দলটাকে এখনও তারা কন্ট্রোল করতে পারছেন না। সো ফ্রান্স দলের দুর্বলতা ক্লিয়ারলি তাদের মিডফিল্ড। সেকেন্ড দুর্বলতা হচ্ছে অলিভিয়ার জিরুর পজিশনটা এখনও কেউ ক্লিয়ারলি ফিক্সডভাবে গ্রহণ করতে পারেননি। জিরু কিন্তু একজন প্রপার 9 হিসেবে খেলতে পারতেন। প্রতিপক্ষ ডিফেন্সের ফোকাস হিসেবে তাকে আক্রমণে ইউজ করতো ফ্রান্স। প্রতিপক্ষ ডিফেন্সের ডিস্টারবেন্স করা এবং মার্কারকে হারাতে কিন্তু তিনি অনেক সাহায্য করতেন, যার কারণে এমবাপ্পে অনেক বেশি ফ্রি স্পেস পেতেন। সেইটা কিন্তু আর ফ্রান্স পাচ্ছে না। তারা মার্কাস তুরামকে ইউজ করেছে, কোলোমনিকে ইউজ করেছে, কিন্তু এখানে এখন পর্যন্ত কেউ ফর্মিডেবল হয়ে উঠতে পারেননি। তাদের দ্বিতীয় দুর্বলতা হচ্ছে অতিরিক্ত এমবাপ্পে নির্ভরতা। এই দলটাতে বাকি যে ট্যালেন্টরাই রয়েছে তারা ট্যালেন্টেড, কিন্তু এখনো তারা স্টার হয়ে উঠতে পারেনি। তাদের কাছে ট্যালেন্টের সম্ভার রয়েছে, কিন্তু স্টার একমাত্র এমবাপ্পেই রয়েছে তাদের আক্রমণ ভাগে, এবং তার সাথে আমরা ডেম্বেলের কথা বলতে পারি। অর্থাৎ ফ্রান্সের সবচেয়ে বড় দুর্বলতা এমবাপ্পে। এমবাপ্পেকে যদি কোনোভাবে ম্যাচ থেকে বাইর করে ফেলা যায়, সেটার জন্য ভালো মার্কিং এবং খুব ভালো ট্যাকটিক্যাল ডিফেন্সিভ এবিলিটি কার্লো আনচেলত্তিকে দেখাতে হবে। যদি এই দুইটা জায়গায় কার্লো আনচেলত্তি সফল হতে পারেন তাহলে কিন্তু ফ্রান্স দলটা খুব বেশি ভালো কিছু করতে পারবে না। এই দলটার মূল অস্ত্রটাই হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। তাকে আটকাতে পারলে কিন্তু দলটা অনেকটাই দুর্বল হয়ে যায়, কেননা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের উপর ফ্রান্স দলটা অনেক বেশি নির্ভর করে। দেখুন, 18 বিশ্বকাপের ফ্রান্স কিন্তু আর এখন নেই। সেই ফ্রান্স দল আর এই ফ্রান্স দলের অনেক পার্থক্য রয়েছে। সেই ফ্রান্স দল আরও বেশি পরিপূর্ণ একটা দল ছিল। এই দলে কিন্তু এখনও মিডফিল্ডে তারা একটা প্রপার ব্যালেন্সের দিকে যেতে পারেনি, এবং আক্রমণ ভাগে এমবাপ্পে না থাকলে তারা কিন্তু অনেকটা ভেঙে পড়ে। কোনো একটা ম্যাচে ওয়ার্ল্ড কাপে যদি এমবাপ্পে না খেলতে পারেনি, ফ্রান্স দলটা একটা সাধারণ দল মনে হয়ে যায়। তো সেক্ষেত্রে নাম্বার 1 ট্যাকটিক্স হবে এমবাপ্পেকে মার্ক করা, নাম্বার 2 ট্যাকটিক্স হবে ব্রাজিল কমপক্ষে 3 থেকে 4 জন মিডফিল্ডার নিয়ে এই ম্যাচটা খেলতে হবে। ব্রাজিলকে যদি মিডফিল্ড ডমিনেট করতে হয় অন্ততপক্ষে 3 থেকে 4 জন মিডফিল্ডার তাদেরকে খেলাতে হবে, আর সেটা যদি তারা করতে পারে সেক্ষেত্রে ব্রাজিল কিন্তু এই ম্যাচে ভালো কিছু করতে পারবে। মিডফিল্ডের কন্ট্রোল নেওয়া, মিডফিল্ডে কর্তৃত্ব স্থাপন করা এবং মিডফিল্ডে টেম্পো নিয়ন্ত্রণ করাই এই ম্যাচের রেজাল্টকে ডিসাইড করবে। সেক্ষেত্রে ব্রাজিল ব্রুনো গিমারেজকে পাচ্ছে না, এত বড় একটা লস। এই লস থেকে বেরোয় আসা কিন্তু ব্রাজিলের জন্য অনেক কঠিন হবে। অর্থাৎ ব্রাজিলের কাছে কোয়ালিটির একটা ডাউনফল হয়েছে। সমস্যার সমাধান তাহলে কি? যখন আপনার কাছে কোয়ালিটি থাকবে না তখন কোয়ান্টিটি বাড়িয়ে দিতে হবে। বলা হয়ে থাকে না, কোয়ান্টিটি হ্যাজ এ কোয়ালিটি অফ ইটস ওন। সো কোয়ান্টিটিকে বাড়াতে হবে, ব্রাজিলকে এখানে লোক সংখ্যা বাড়িয়ে দিতে হবে, নিউমেরিক্যাল সুপ্রিমেসি বাড়াতে হবে, অর্থাৎ 3 থেকে 4 জন প্লেয়ারকে এখানে অন্ততপক্ষে ফিক্স করে দিতে হবে। ব্রাজিলের একাদশ তাই আমি এই ম্যাচের জন্য 4-4-2 কিংবা 4-3-3 এটাই সবচেয়ে আদর্শ মনে করি। আমার কাছে মনে হয় প্রপার 3 জন মিডফিল্ডার খেললে ব্রাজিল 4-3-3-এ যেতে পারে। আর ব্রাজিল যদি প্রপার 2 জন তার সাথে অ্যাটাকিং টাইপ অফ 2 জন মিডফিল্ডার খেলাতে চায় তাহলে 4-4-2-এ তারা যেতে পারে। আমি আপাতত 4-3-3-কে ফোকাস করার চেষ্টা করেছি, বিকজ ফ্রান্স নিজেও এখন 4-3-3-এই খেলছে। ব্রাজিলকে যদি 4 জন ডিফেন্ডার নিয়ে যেতে হয় সেক্ষেত্রে এটার মেলটাকে তারা পাচ্ছে না মার্চের কলাপে। সো এইখানে আমার মনে হয় ডগলাস সান্তোস কিংবা আলেক্সান্দ্রোকে লেফট উইংয়ে খেলানো হবে, বিকজ ডিফেন্সিভলি রাইট উইংয়ে কিন্তু ওসমান ডেম্বেলের বিপক্ষে লড়াই করতে হবে। সো এখানে কিন্তু ভালো ডিফেন্সিভ প্লেয়ারকে নেওয়া হবে। সেন্ট্রাল ডিফেন্সে মার্কিনোসের সাথে আমরা গ্যাব্রিয়েলের জুটি দেখতে পাবো। এমবাপ্পের বিপক্ষে ব্রাজিল কোনো দুর্বল রাইট ব্যাক নিয়ে যাবে না, সেক্ষেত্রে ওয়েসলি কিংবা ভ্যান্ডারসনের চান্স অনেকটাই কমে যায়। এখানে যদি এডান বিলটা থাকতো তাহলে ব্রাজিলের জন্য অনেক সুবিধা হতো, বিকজ এমবাপ্পেকে মার্ক করা যেতে পারতো। তবে আপাতত আমি আশা করছি রাইট ব্যাকে ব্রাজিল একজন প্রপার সেন্টার ব্যাকের দিকে যাবে না, বিকজ ব্রাজিলের কাছে এই মুহূর্তে অপশন কম রয়েছে। আর যদি ব্রাজিল এই দিকেই যায় সেক্ষেত্রে হয়তো ব্রেমারকেই একজন প্রপার রাইট ব্যাক হিসেবে ইউজ করা হতে পারে, কিংবা আলেক্সান্দ্রো রিবেইরোকে। কিন্তু আমি আপাতত ধরে নিচ্ছি ব্রাজিল একজন প্রপার রাইট ব্যাকই খেলাবে। সেক্ষেত্রে ভ্যান্ডারসন ওয়েসলি থেকে ডিফেন্সিভলি তুলনামূলক বেটার, সো তাকেই হয়তো ইউজ করা হতে পারে। তার কিন্তু একটা জাইজান্টিক টাস্ক হবে এমবাপ্পের বিপক্ষে নিজেকে প্রমাণ করার। মিডফিল্ডে ব্রাজিলকে কন্ট্রোল নিতে হবে। সেক্ষেত্রে মিডফিল্ডে ব্রাজিলের 2 জন পিভট, একজন অ্যাটাকারের দিকে যাওয়া উচিত। 2 জন পিভটের ক্ষেত্রে আন্দ্রে সান্তোসের সাথে ক্যাসিমিরোকে খেলানো উচিত। এই দুজনই আপাতত বেস্ট চয়েস ব্রাজিলের কাছে যে অপশনটা রয়েছে।
থার্ড পজিশনে আমার মনে হয় একজন প্রপার মিডফিল্ডার খেলানো উচিত। সেই ক্ষেত্রে যে মিডফিল্ডার বল রিকভার করতে পারে তার উপর কিন্তু গুরুত্ব দিতে হবে, যে মিডফিল্ডার ডিফেন্স খেয়াল করতে পারে সেই মিডফিল্ডারের দিকে গুরুত্ব দিতে হবে। ব্রাজিল যদি একদম ডিফেন্সিভলি যেতে চায় মিডফিল্ডে, সেক্ষেত্রে এডারসনকে ইউজ করা যেতে পারে। ব্রাজিল যদি কিছুটা অ্যাটাকিং একজন প্লেয়ারের দিকে যেতে চায়, সেক্ষেত্রে আন্দ্রেস পেরেরা বেটার চয়েস হতে পারে, তার কিন্তু রিকভারি মোটামুটি ভালো। যদি ব্রাজিল আরেকটু বেশি অ্যাটাকিং এর দিকে যেতে চায়, সেক্ষেত্রে পাকোতার দিকে নজর দেওয়া যেতে পারে। আমি তিনজন মিডফিল্ডারের ক্ষেত্রে আপাতত মনে করি ব্রাজিলের ক্যাসিমিরো, আন্দ্রে সান্তোসের সাথে এডারসনকেই খেলানো উচিত। ব্রাজিলের মিডফিল্ডকে কম্পেয়ার করাই এই ম্যাচে জয় ছিনিয়ে দিতে পারে। ব্রাজিল এটাকে এখানে খুব বেশি করতে পারবে বলে মনে হচ্ছে না, যদি মিডফিল্ড তারা কন্ট্রোল করতে না পারে। আর এটাকে আমার মনে হয় খুব বেশি গুরুত্ব না দেওয়া উচিত, বিকজ ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ জেতার একমাত্র চাবিকাঠি হবে মিডফিল্ড। যদি তারা মিডফিল্ড কন্ট্রোল করতে না পারে, ফ্রান্সের বিপক্ষে তারা 3-4টা গোল খাবে। সো সেখান থেকে কিন্তু আর ব্রাজিলের অ্যাটাকের পক্ষে ম্যাচটাকে অন্ততপক্ষে ড্রয়ের বা কিংবা সম্মানজনক হারের দিকেও নিয়ে আসা কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে ব্রাজিলের লেফট উইংয়ে ভিনিসিয়াসই খেলবেন, এখানে খুব বেশি চেঞ্জেসের সুযোগ নেই। রাইট উইংয়ে হয়তো রাফিনাকে ইউজ করা হতে পারে এবং এটাকে একজন প্রপার 9 ইউজ করা হতে পারে। সেক্ষেত্রে আমি জোয়া পেদ্রোর দিকেই নজর দিচ্ছি, বিকজ সে বর্তমানে খুব ভালো ফর্মে আছে। তাছাড়াও এনরিককে ইউজ করা যেতে পারে। কার্লো আনচেলত্তির অ্যাটলিস্ট 3টা টার্গেট সেট করতে হবে। প্রথম টার্গেট হচ্ছে ফ্রান্সের বিপক্ষে কোনোভাবেই ম্যাচটা হারা যাবে না, দরকার পড়লে ড্র হবে কিংবা 0-0 ম্যাচটা শেষ হবে, কিন্তু ব্রাজিলকে এই ম্যাচটা হারা যাবে না, এই টার্গেটটা প্রথমে নিতে হবে। যদি ব্রাজিল সেটাকে মেনটেন করতে পারে, তাহলে তাদের সেকেন্ড টার্গেট হওয়া উচিত ড্র এর দিকে যাওয়া। ব্রাজিলকে ম্যাচটা ড্র করতে হবে। এবং সবচেয়ে উচ্চাভিলাষী যে চিন্তা, যেটা হয়তো ব্রাজিলের বেশিরভাগ ফ্যানই চাইবেন, কিন্তু যেটা অনেক বেশি আনরিয়ালিস্টিক, সেটা হচ্ছে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ জেতা অনেক কঠিন একটা কাজ হবে। যদি ব্রাজিল এটা করতে পারে, তাহলে বুঝতেই পারছেন ব্রাজিল বিশ্বকাপের হট ফেভারিটের লিস্টে চলে আসবে, কিন্তু এটা অনেক কঠিন একটা কাজ। আমি আপাতত মনে করি ফ্রান্সের বিপক্ষে ড্রটাই ব্রাজিলের সবচেয়ে বেস্ট রেজাল্ট হতে পারে। ফ্রান্স একটা বেস্ট দল, তারা কিন্তু বিশ্বকাপ অনেক দূর যেতে চলেছে। এই দলটার বিপক্ষে ব্রাজিল যদি বেশি কিছু করতে পারে, তারা অনেক বেশি আত্মবিশ্বাস পাবে এবং অন্ততপক্ষে ড্র যদি হাসিল করতে পারে, তাহলে কিন্তু অনেক ভালো একটা প্রস্তুতি হবে। আফটার অল এটা কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচ, সো ব্রাজিলের কিন্তু নিজেদের ট্যাকটিক্সকে ঝালিয়ে নেওয়ার উপর জোর দেওয়া উচিত। লাস্ট কথা, নেইমার এখন পর্যন্ত মার্চে খেলবেন কিনা এই নিয়ে কোনো ধরনের কনফার্মেশন নেই, এখনো এই নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। সো এই জন্য আমি একাদশে নেইমারকে রাখি। আর যদি নেইমার খেলেন, সেক্ষেত্রে কিন্তু নেইমারকে আমি মিডফিল্ডে ইউজ করার একদম বিপক্ষে, বিকজ মিডফিল্ডকে কন্ট্রোল করতে হবে। সেক্ষেত্রে যদি নেইমার শেষ পর্যন্ত সুযোগ পান আর তাকে যদি একাদশের সুযোগ দেওয়া হয় বা সেকেন্ড হাফে তাকে নামানো হয়, তাহলে তাকে একজন স্ট্রাইকারের মতোই খেলানো যেতে পারে কিংবা একজন ফলস 9-এর মতোই খেলানো যেতে পারে। তো এই হচ্ছে ওভারঅল অবস্থা। ফ্রান্সের বিপক্ষে আমার আপাতত যে প্রেডিকশন, সেটা হচ্ছে ব্রাজিল এই ম্যাচটা সবচেয়ে ভালো করে ড্র করতে পারবে এবং যদি মোটামুটি বাজে যায় ম্যাচটা, ব্রাজিল ম্যাচটা হারতে চলেছে। আপাতত আমি জয়ের ব্যাপারে কোনো চিন্তা করছি না। যদি ম্যাচটা ব্রাজিল জিততে পারে, তাহলে বুঝতে হবে আসলে অনেক বড় বিপ্লব কার্লো আনচেলত্তি ঘটিয়ে দিয়েছেন এবং বিশ্বকাপ ব্রাজিল অনেক দূর যাবে। আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। এর পরবর্তীতে কোনটা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।